একটার উপর একটা ঝামেলা পাকিয়েই চলছে। বাবাকে সব কথা উগরে দিয়ে স্পর্শী আশেপাশে তাকালো। দাদিমা এসে পানের বাটা নিয়ে বসে পড়লেন। গাল ভর্তি পান নিয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। স্পর্শী বাবাকে বসতে বলে মায়ের বারণ অমান্য করে গুটি গুটি পায়ে পুরো বাসা ঘুরে দেখছে। পেট ব্যথা নেই বিধায় হাঁটতে কষ্ট হচ্ছে না, তবে জোরে ধাপ ফেলে চিনচিন করে উঠল। সেই ব্যথাকে অগ্রাহ্য করে সে হেঁটে চলে বেড়াচ্ছে আপন খেয়ালে। এমন কোনো জায়গা বাদ পড়লো না যেখানে তার আগমন ঘটলো না। বাসা ঘুরতে ঘুরতে তার খুশি আরো দ্বিগুণ হলো যখন দেখলো রজনীগন্ধা ফুলের কলি এসেছে, তার পাশেই গোলাপের টব। সেই গাছে 3টে হলুদ গোলাপ ফুটেছে, কি যে সুন্দর লাগছে দেখতে। যদিও গোলাপের চারাটা তার স্কুলের প্রধান শিক্ষকের বাসা থেকে চুরি করে আনা, তখনও জানতো না হলুদ গোলাপের চারা এটা। মোদ্দা কথা, সে চুরিটাই করেছিল এক্সপেরিমেন্ট করতে। এক বর্ষণের দিনে ক্লাস টিচার আসতে পারেননি। সেদিন তাদের প্রধান শিক্ষক ক্লাসটা নিয়েছিলেন। ক্লাস বলতে গল্পের ক্লাস। বৃষ্টি নিয়ে মজার মজার সব গল্প। একে একে স্টুডেন্টরা সব গল্প বলছে, বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। কারো কারো গল্প শুনে হাসিতে ফেটে পড়ছে পুরো ক্লাসরুম। গল্পের এক পর্যায়ে চুরি করার কথা উঠেছিল। রবিউল স্যার নিজে মুখ ভর্তি হাসি নিয়ে গর্ব করে বলেছিলেন উনি নাকি বহুবার চুরি করেছেন। যুবক বয়সে কারো গাছে ডাব, আম, পেয়ারা, এমনকি মুরগি চুরি করে পিকনিক করেছেন। আর উনি এবং ওনার বন্ধুরা এসব কাজ তাই করতেন। সেগুলো সোনালী দিন ছিল। আগ্রহী শ্রোতা হয়ে ওনার কথা শুনছিল প্রত্যেকটা স্টুডেন্ট। পুরনো কথা স্মৃতিচারণ করতে করতে ওনার মুখে ঝলমল করছিল অনাবিল সুখে। গল্প শেষ করে উনি গাল ভর্তি হেসে একটা কথা বলেছিলেন, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। উক্ত প্রবাদটা তার ভীষণ ভালো লেগেছিল। তারপর সিদ্ধান্ত নিয়েছিল রবিউল স্যারের বাসা থেকেই কিছু চুরি করবে। তারপর যেই ভাবা সেই কাজ। স্কুলে যাওয়ার পথে স্যারের বাসা পড়ে। একদিন সে স্কুলে যাওয়ার পথে বড় গেট দিয়ে উকি মেরে দেখে অনেক ফুলের চারা। মনে মনে পরিকল্পনা এটি স্কুল থেকে ফেরার পথে আশেপাশে কাউকে না দেখে পটাপট কয়েকটা চারা তুলে ভদ্রভাবে হাঁটা ধরল। এমন ভাব করলো যেন নিজের টাকায় কিনে বাসায় নিয়ে যাচ্ছে। লোকশূন্য রাস্তায় কেউ দেখলো না, তাই ধরাও খেলো না। সেদিন 4টে চারা এনেছিল। একটা ছিল হলুদ গোলাপের, একটা স্ট্রবেরির, একটা জবা ফুল আর একটা জলপাই। চুরি করা গাছগুলো এখনো জীবিত আছে, সজীব ও সতেজ হয়ে ফুল ফলের ধরার উপযুক্ত হয়ে উঠেছে। ইস, আর কয়েকটা আনলে ভালোই হতো। পূর্বের কথা ভেবে স্পর্শী খিলখিল করে হেসে উঠল। আগামীকাল থেকে স্কুলে যাওয়া শুরু করবে। স্কুলে গিয়ে কি করবে পরিকল্পনাও করে নিল। তারপর সিঁড়ি বেয়ে তরতর করে উঠে রুদ্রের রুমের কাছটায় এগিয়ে গেল। কি যেন ভেবে রুমের দরজাটা খুলে জানালার পর্দা সরিয়ে অবাধ আলো প্রবেশের ব্যবস্থা করে দিল। মুখ বের করে বাইরে দৃষ্টি ছুড়ে এক গাল হাসলো। পূর্বালি বাতায়ন তার শরীর ছুঁয়ে গেল। এই বাসার সবচেয়ে সুন্দর রুম এটা, কারণ এটা এই বাসার একমাত্র রাজপুত্রের রুম। এই নিয়েও তার খুব হিংসে হতো। রুদ্র কেন ওই রুমে থাকবে? তাকেই কেন সেরা জিনিসটা দিতে হবে? সে কি এই বাসার কেউ না? রুদ্র যেমন ছেলে, সেও তো এই বাসার মেয়ে। আর ছেলে মেয়ের সমান অধিকার। কেউ এক চুল বেশিও না কমও না। তাছাড়া বড়দের উচিত সবচেয়ে ছোট সদস্য হিসেবে তাকেই সেরা জিনিসটা দেওয়া। অথচ ওনারা করেছে উল্টো। বিগত বছরে যখন পুরো বাসা রং করানো হলো, তখন যে যার পছন্দ মতো নিজেদের রুম সাজিয়ে নিয়েছিল। কিন্তু সে স্কুল থেকে ফিরে নিজের রুম দেখে হতভম্ব। রুমের অবস্থা দেখে রাগে ক্ষোভে ফেটে পড়ে সে। দাদিমাকে বলেছিল, দাদিমা, রুদ্র ভাইকে বলো ওনার রুমটা আমাকে দিয়ে দিতে, আর আমার রুমটা ওনাকে নিতে। এটি কেমন কথা? কেন, তোর রুমে কিতা হয়েছে? সব রুম রং করার পরে ভাইয়ার রুম বেশি সুন্দর দেখাচ্ছে। অনেক বড় খোলামেলা সুন্দর ওই রুমটা, তাই ওটাই আমার চাই। দাদু ভাইয়ের রুম রং করণের লাইগা দাদু ভাই নিজেই রং বাইসা দিছে। রং মিস্ত্রি কইয়া দিছে কেমনে কেমনে করতে হইব। মিস্ত্রি তার কথা হই না সেই রকমই কইরা দিছে। তুই পছন্দের কথা কইতি তাহলেই হইতো। তোমার স্বার্থপর ব্যাককেল দাদু ভাই সব সময় নিজের কথা ভাবে কেন? আমার রুমটা যদি সে নিজ দায়িত্বে রং কইরা দিত, খুব কি ক্ষতি হতো নাকি ভাব কমে যেত? সে ইচ্ছে করে এমন করেছে। এই রুম নিব না আমি। তুমি তাকে বলে আমাকে সুন্দর রুম এনে দাও। ওর পুরো কথা শুনে তখন কেউ পেছন থেকে বলে উঠল, নিজের পছন্দের কাজ অন্যরা করে দিবে কেন? যে নিজের পছন্দের কথা বলতে পারে না, তার এত চোটপাট কিসের? তাছাড়া তোর কমলা রং পছন্দ, এই জন্য মেজমা এই রংটাই করিয়েছে। মোটেও কমলা পছন্দ নয় আমার। তবে মেজমাকে বলেছিস কেন কমলা রং তোর পছন্দ?
নিজে দোষ করে অন্যের ঘাড়ে দোষ চাপানো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ফাজিল কোথাকার। বলেছি কি আর সাধে নাকি? সেদিন শপিং করতে গিয়ে কমলা রঙের একটা ড্রেস পছন্দ করেছিলাম। আম্মু নিয়ে দিচ্ছিল না, তাই বলেছিলাম কমলা রং খুবই পছন্দ আমার। এ কথা শুনে আম্মু যতবার শপিং করতে যায় কমলা রঙের ড্রেসই কিনে আনে। না পারি কিছু বলতে, আর না পারি তার কমলা ড্রেসের অত্যাচার সইতে। তাছাড়া কমলা রংটা ড্রেস অব্দি সীমাবদ্ধ ছিল, তাই বলে রুমের রংটাও ওই ক্যাটকেটে কালার করতে হবে? ছাড়। কিচ্ছু করার নেই এখন, তোকে ওই রুমেই থাকতে হবে। না, আমি তোমার রুমটা নিব। কেন? আমার রুম কেন? কারণ ওই রুমটা খোলামেলা, অনেক সুন্দর। ওই রুমের মালিককে চেয়ে নে, ফ্রিতে রুম পেয়ে যাবি। কি বললে? জোরে বলো। কিছু না, তোকে আমার রুমের আশেপাশেও যেন না দেখি। এই কথা বলে রুদ্র প্রস্থান করেছিল। সেদিন বিড়বিড় করে বলা রুদ্রের কথা না বুঝলেও আজ সে বুঝে, একটু একটু উপলব্ধি করতে পারে। এই রুমটা আগে থেকেই ভীষণ পছন্দের ছিল। বর্তমানে রুমের মালিক আর রুম দুটোই তার, একান্তই তার। স্যাঁতসেঁতে বন্ধ রুমের মেঝেতে বসে কাঁদছে রুদাসা। ক্ষুধা তৃষ্ণায় কাহিল অবস্থা। প্রায় 27 ঘন্টা পেরিয়ে গেছে, তাও কেউ একটু পানি অবধি দেয়নি তাকে। চোখ বাঁধা অবস্থায় কোথায় এনেছে তাও জানে না। বাবাকে খবর দিতে পারলে হতো। চেষ্টাও করেছিল, কিন্তু শিহাবের জন্য তার সম্ভব হয়নি। বরং তার চাটুকারিতা বুঝে তাকে কয়েকটা থাপ্পড় মেরেছে। ওই কাপুরুষ শিহাব এখন কোথায়? আগে তো বউ বউ করে মুখের ফ্যাপড়া তুলে দিত, এখন পুলিশের দায়িত্ব দেখাচ্ছে। ও দায়িত্ব আরো ভালো করে বোঝাবে। একবার ছাড়া পাক, সব কটা বেঈমানকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। কিন্তু এখন তার একটু পানির ভীষণ প্রয়োজন। গলা শুকিয়ে কাট। মনে হচ্ছে চৈত্রের খরা দেখা দিয়েছে তার পিপাসিত গলায়। ক্ষুধা জ্বালা এত যন্ত্রণাদায়ক কল্পনা করেনি সে। বাবার একমাত্র অতি আদরের মেয়ে বিধায় খাবার নিয়ে খুব জ্বালিয়েছে ওর মাকে। এটা খাবো না ওটা খাবো না করে বায়নার শেষ ছিল না তার। কিন্তু 6 মাস আগে যখন মা মারা গেছে, তখন থেকে এখন অবধি তার সেসব ফরমায়েশ খাটে কাজের লোকেরা। প্রতি বেলায় খাবার নষ্ট করা তার নিত্যদিনের কাজ। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর জঘন্যতম খাবারটাও সে গোগ্রাসে গিলতে পারবে। মোদ্দা কথা, যে কারো এটো খাবারেও তার ঘৃণা লাগবে না। পেট কারণ বারণ সরম বোঝে না, সেটা যেন এই পরিস্থিতি নতুন করে চেনালো। অন্ধকার রুমে মশার উপদ্রব বেড়ে চলেছে। চেঁচি শব্দ তুলে ছোটাছুটি করছে ইঁদুরছানা। দুটো তেলাপোকা ঘাপটি মেরে বসে আছে রুমের এক কোণে। কি শলা পরামর্শ করছে কে জানে। রুমে একটা ফ্যান নেই, জানালা নেই, শুধু টিম টিম করে একটা লাইট জ্বলছে। ক্ষুধা তৃষ্ণায় কাঁদতে কাঁদতে রুদাসা মাটিতেই শুয়ে পড়ল। একটু পরেই ক্যাচ ক্যাচ শব্দ তুলে কেউ রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। শিহাব গাল ভর্তি হেসে হাতের খাবার পাশে রেখে হাঁটু গেড়ে বসলো। তাকে দেখে রুদাসা রাগে দুঃখে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। এই পুরুষটাকে কেন জানি সহ্যই হয় না। এত পরিমাণে ঘৃণা করে, কখনো কাছে ঘেঁষারও সুযোগ দেয়নি। তাকে মুখ ফেরাতে দেখে শিহাব তাকে টেনে তুলে পাশের রুমে নিয়ে গেল। ওয়াশরুম দেখিয়ে বলল দ্রুত ফ্রেশ হয়ে নিতে। সাদামাটা নর্মাল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বসতেই তাকে খাবার দেওয়া হলো। ভাত আর পানির মতো পাতলা ডাল, তার পরিমাণে খুবই সীমিত। রুদাসা তাই খাওয়া শুরু করলো। শিহাব দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে অহংকারী এক মানবীকে। বিয়ের পরের দিন তাদের বিশাল বড় ডাইনিং টেবিলে খেতে বসেছিল বিধায় সকলের সামনে তাকে ছোট লোক বলে অপমান করেছিল। খাবারের প্লেট ছুঁড়ে মেরেছিল মেঝেতে। নামি দামি খাবার নাকি চোখে দেখেনি, তাই উপহাস করতেও ছাড়েনি। অথচ আজ সেই অহংকারী মেয়েটাই মোটা চালের ভাত আর পাতলা ডাল গোগ্রাসে গিলছে। ওইটুকু ভাতের উদাসার পেট ভরেনি, তাই সে বলল, আরো খাবার চাই আমার। আর এক ফোঁটা পানিও দেওয়া হবে না। আপনি শাস্তিপ্রাপ্ত আসামি। আমার বিয়ে করা বউ নয় যে প্লেট ভর্তি বিরিয়ানি এনে কোলে বসিয়ে জান খাও বলে গান্ডে পিণ্ডে গিলাবো। তোর খুব বার বেড়েছে, শুধু একবার বের হতে পারি। ততক্ষণে রুদ্রাসার আশ্বস্ত বদলে দিব, প্রমিস। ফাঁকা চেক দেব, ইচ্ছা মতন অ্যামাউন্ট বসিয়ে নিও, শুধু বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। সরি ম্যাম, আজকে থেকে আপনার বন্দি জীবন শুরু। দিনে একবার এসে খাবার দিয়ে যাব আমি। চেঁচামেচি হার্টট্যাক করলো আশেপাশে কাউকে শুনতে পারবেন না। জনমানবহীন এলাকা এটা। বাড়ির আলো বাতাস রোদ বৃষ্টি আপনার জন্য নিশ্চিত। আচ্ছা আসি। এ কথা বলে শিহাব গটগট করে বেরিয়ে দরজা আটকে চলে গেল। রুদাসা এটো হাতে চোখে জল ফেলতে লাগলো। রুমে দৃষ্টি বুলিয়ে তার কান্না আরো বেড়ে গেল। রুমে বিছানা নেই, মাদুর নেই, আর না আছে কোনো আসবাবপত্র। এসব না হয় বাদ, কিন্তু পেট পুড়ে খাবারটুকু দিক।
পূর্বের রুমের মতো এই রুমটা খুব ছোট। দয়া করে ওয়াশরুমের ব্যবস্থা করে দিল এই যা। জানালা তো দূর, রুমে কোনো ফুটো আছে নাকি তাও চোখে পড়ছে না। এভাবে বাঁচা যায়? এসব কিছুর জন্য রুদ্র দায়ী। রুদ্রকে সে ছাড়বে না, কিছুতেই না। ওর বউয়ের গায়ে হাত দিয়েছে বলে এসব শাস্তি দিয়েছে তো, আজ অথবা কাল ছাড়া তো পাবেই সে। তখন না হয় হিসেব বরাবর করে নিবে। পরশুদিন আসার কথা থাকলেও 4 দিন পর রুদ্র বাসায় ফিরল। চট্টগ্রামে সবকিছু গোছগাছ করে ফিরেছে যাতে আর যেতে না হয়। এদিকে ভোটের দিন ঘনিয়ে আসছে, যত দিন যাবে ব্যস্ততাও তত বাড়বে। মিছিল, সমাবেশ, প্রচারের কাজে ব্যস্ত থাকবে সার্বক্ষণ। তবে এই 4 দিনে বাসা থেকে অসংখ্যবার কল এলেও কাঙ্ক্ষিত মানুষটার থেকে একটাও কল বা মেসেজ পায়নি। আর না তার কল রিসিভ করেছে। এখন মাঝরাত, কাউকে বলে আসেনি বিধায় কেউ জেগে নেই। কাফি আর রুদ্র বাইরে দাঁড়িয়ে আছে। স্পর্শীকে কল করেই যাচ্ছে, রিসিভ হচ্ছে না। কুম্ভকর্ণ অলসটা বোধহয় পড়ে পড়ে ঘুমোচ্ছে। বাবা মাকে এত রাতে বিরক্ত করতে চাচ্ছিল না, কিন্তু এখন না ডেকে উপায় নেই। এদিকে অদরে দাঁড়িয়ে থাকা দারোয়ান রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে নিলেন। ক্লান্ত শরীর, বাইরে দাঁড়িয়ে থাকা পছন্দ হলো না ওনার। তাই না ভেবে ফট করে কল দিয়ে বসলেন মরিয়ম বেগমকে। সন্ধ্যের দিকে মরিয়ম বেগম নুডলস এনে দেওয়ার জন্য কল দিয়েছিলেন। নাম্বারটার সামনে থাকায় সেই নাম্বারে কল দিলেন। প্রথমবারে রিসিভ করে মরিয়ম বেগম পাশে থাকা গভীর ঘুমে মগ্ন মেয়ের দিকে তাকিয়ে পুরো কথা শুনে কল কেটে দিলেন। তারপর গিয়ে দরজা খুলে তাদের ভেতরে আসতে বলে রান্নাঘরের দিকে যেতেই রুদ্র বলে তারা খেয়ে এসেছে। তারপর কাফিকে গেস্ট রুমে যেতে বলে রুদ্র তার রুমের দিকে পা বাড়াতেই মরিয়ম বেগম পাশ কাটিয়ে যেতে যেতে বললেন, স্পর্শীর রুমে একা আছে, তাকে একা রাখা ঠিক হবে না। একটু পর পর পেট ব্যথায় কুকড়ে যাচ্ছে মেয়েটা। এই কথা বলে উনি ওনার রুমের দিকে চলে গেলেন। আর রুদ্র দ্রুত পায়ে এগিয়ে গেল নিজের রুমের দিকে। হাতের ব্যাগটা রেখে পোশাক নিয়ে চলে গেল ওয়াশরুমে। জলদি ফ্রেশ হয়ে বালিশ ঠিকঠাক করে গেল স্পর্শীর রুমে। গুটিসুটি হয়ে শুয়ে মেয়েটা, মুখে ব্যথার ছাপ। সে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে আস্তে করে কোলে তুলে নিল স্পর্শীকে। কপালে গাঢ় চুমু এঁকে ফিরে এলো নিজের রুমে। খুব সাবধানে স্পর্শীকে শুয়ে দিয়ে দরজা আটকে ফার্স্ট এইডের বক্স নিয়ে বসলো বিছানায়। হাত আর কপালের ব্যান্ডেজ খুলে সন্তর্পণে ড্রেসিং করে পুনরায় ব্যান্ডেজ করে দিল। তারপর ড্রিম লাইট অন করে বুকে টেনে নিল অতি প্রিয় মানুষটাকে। 4 দিন পর স্পর্শীকে দেখতে পেয়ে, ছুতে পেরে অবাধ্য মনটা এতক্ষণে শান্ত হয়েছে। স্পর্শী আদরে বিড়াল ছানার মতো লেপ্টে আছে বুকের সাথে। তখন রুদ্র হাতের বাঁধন আরেকটু শক্ত করে চোখ জোড়া বন্ধ করে বলল, অনেক রাত হয়েছে, এখন অভিনয় ছেড়ে ঘুমিয়ে পড়ুন। এই কথা শুনে চোখ বন্ধ অবস্থায় জিবাতে কামড় দিল। এত নিখুঁত অভিনয় করেও ধরা পড়ে গেল। ইস, কি লজ্জা, কি লজ্জা। পরের দিন সকালবেলা, এখন ঘড়িতে 10টা 20। বাসায় পুরুষ সদস্য বলতে কাফি ছাড়া অন্য কেউ নেই। সকালে নাস্তা সেরেই যে যার কর্মে বেরিয়ে গেছেন। কাফিকে একটা কাজের দায়িত্ব দিয়ে রুদ্র গেছে জনসভায়। সেখান থেকে বেরিয়ে যাবে কমিশনারের কাছে। তারপর পার্টির ছেলেদের সঙ্গে বৈঠক আছে। তাদের খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে প্রচারণার ব্যাপারে। আজ সারাদিন দৌড়ঝাঁপের উপরে থাকবে, বাসায় ফিরতে পারবে বলে মনে হয় না। কাফি নিজের দায়িত্ব পালনের জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। অলস ভঙ্গিতে উল্টাচ্ছে নিউজ পেপারের এক একটা পৃষ্ঠা। যত সব অহেতুক নিউজে ঠাসা পেপারের পৃষ্ঠা। হঠাৎ একটা পাতায় তার নজর আটকাল। একাধিকবার প্রতারণা করায় স্বামীর হাতে নিজের স্ত্রী খুন। নিউজটা দেখা মাত্রই কাফি মনে মনে বলল, বেশ করেছে, নিজের হাতে পাপিকে শেষ করেছে। প্রতারণার শাস্তি এমনই হওয়া উচিত। আর প্রতারণা শুধু একটাই শব্দই নয়, এর মধ্যে লুকিয়ে থাকে শত শত ব্যথা, যন্ত্রণা। এরা বেঁচে থাকা মানেই পুনরায় পাপের সৃষ্টি। কাফি নিজেকে সামলে নিয়ে পেপারটা রেখে দিল। ততক্ষণে মরিয়ম বেগম, দাদিমা, স্পর্শী ঝটপট তৈরি হয়ে এসেছে। ওনাদের দেখে কাফি আসতে বলে গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করতে থাকলো। সবাই এসে বসতে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মূল ফটক দিয়ে। স্পর্শী বসেছে কাফির পাশের সিটটায়, পেছনে মরিয়ম বেগম এবং দাদিমা। স্পর্শী বার দুয়ে কাফিকে আর চোখে দেখে ফিসফিস করে বলল, ভাইয়া, রুদ্র ভাইয়া কি হসপিটালে আসবে? জি না, সে এখন কোথায় সেটা জানেন? সম্ভবত মিটিংয়ে আছে। চলেন আমরা সেখানে গিয়ে তাকে চমকে দিই। না না, এ কাজ করার কথা মাথাতেও আনা যাবে না। স্যার ভীষণ রেগে যাবে, তখন আমাদের দুজনকেই পানিশমেন্ট দিবে। কি আর পানিশমেন্ট দেবে? এক পা তুলে দোকান ধরে দাঁড় করিয়ে রাখবে। আমরা 2 ভাই বোন কান ধরে দাঁড়িয়ে না হয় সুখ দুঃখের আলাপ করব। আর তাছাড়া আপনার স্যার কোন সময় রাগে বোঝান আমারে।
তার রাগ অল টাইম তার নাকের ডগায় নাচতেই থাকে, খারুস একটা। স্পর্শীর কথা শুনে কাফি হাসছে। এরা দুজন দুজনকে এত ভালোবাসে, অথচ কেউ ভুলেও মুখে স্বীকার করে না, অথচ একে অন্যকে না দেখলেই চোখে হারায়, ব্যাকুল হয়ে যায়। মনে হয় একজনের অনুপস্থিতিতে আরেকজন পাগল, প্রায় উন্মাদ। তখন তাদের ছটফটানিতে স্পষ্টভাবে ধরা দেয় তারা একে অন্যের জালে ফেসে গেছে। এ জাল হতে মুক্তির উপায় নেই, কারণ এ জাল মায়া দিয়ে তৈরি, বিশ্বাসের গাঁথনি দিয়ে গাঁথা ভালোবাসার জাল। একে অপরকে এতটা ভালোবাসে, তবুও এদের অভিযোগের মাত্রা কমে না, বরং বাড়তে থাকে। তাও যেন তেন অভিযোগ নয়, অহেতুক অবান্তর অভিযোগ। এটাও বোধ হয় তাদের ভালোবাসার একাংশ। স্পর্শী তখনও ননস্টপ বুকে চলেছে, যার অভিযোগে ঝুলি রুদ্রকে নিয়ে। এই মুহূর্তে স্পর্শীর অভিযোগ হসপিটালে যাওয়া নিয়ে, অথচ রুদ্রের কড়া আদেশ যেতেই হবে। সকালবেলা নাস্তার টেবিলে রুদ্র জানিয়েছে দাদিমা আর স্পর্শীকে পুনরায় ডক্টর দেখিয়ে আনতে। সে নিজের সিরিয়াল দিয়েও রেখেছে, যার সমস্যা হচ্ছে ডক্টরকে খুলে বলতে, বিশেষ করে স্পর্শীকে। দাদিমা আর স্পর্শীকে মরিয়ম বেগম নিয়ে যাবে, সঙ্গে কাফি থাকবে। এ কথা শুনে স্পর্শী কিছু বলতে গেলে রুদ্র তাকে পাত্তাই দেয়নি, বরং মরিয়ম বেগমকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কাকে কোন ডক্টর দেখাতে হবে। ধুর, বিয়ের পর থেকে ডাক্তার আর হসপিটালে চিপায় পড়ে জীবনটাই কয়লা হয়ে গেল। অন্যরা বিয়ের পর হানিমুনে যায়, রোম্যান্সে মজে থাকে, আর তার জীবনে ঝামেলায় শেষ হয় না আর রোম্যান্স। তারপর হসপিটালে পৌঁছে সিরিয়াল অনুযায়ী নাম ডাকার অপেক্ষা করছে। পেশেন্টে গিজগিজ করছে চারিপাশ। হঠাৎই একটা মেয়েকে দেখে স্পর্শী ঘাড় ঘুরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মাথার মধ্যে খেলে গেল অন্য ভাবনা। তার থেকে খানিক দূরেই 8 কি 9 মাসের এক গর্ভবতী মহিলার পেট ধরে হাঁটছে আর কাঁদছে। তাকে বাহুডোরে আগলে রেখেছে একজন পুরুষ মানুষ। সম্ভবত উনি ওই মহিলার হাজবেন্ড। হয়তো লিভার পেইনের জন্য এভাবে হাঁটানো হচ্ছে। মেয়েটা কাছে দেখে পাশের মানুষ বারবার চোখ মুছে দিচ্ছে, কিসব বলে বোঝাচ্ছে। মনে হচ্ছে বইয়ের সঙ্গে সঙ্গে উনিও এক্ষুনি কেঁদে ফেলবে। কি সুন্দর সেই দৃশ্য! একে বলে দায়িত্ববান পুরুষ মানুষ। আচ্ছা, ওই মেয়েটার জায়গায় সে আর পুরুষটার জায়গায় রুদ্র থাকলে কেমন হতো? তাকে কি এমন করে আগলে রাখতো? তাদের জীবনেও এমন একটা দিন অবশ্যই আসবে। সেও মা হবে আর রুদ্র হবে বাবা। বাবা মা হওয়ার অনুভূতিটা কেমন হবে? এখনকার মতো তখনও রুদ্র কি কাজের বেড়াজালেই বন্দী থাকবে, নাকি তাদেরও সময় দিবে, আগলে রাখবে? হসপিটালে দেখা এই দৃশ্যটুকু কেন জানি তার মনে গেঁথে গেল। মাথাতে কিলবিল করতে থাকলো নিজের পরিকল্পনা। এদিকে মরিয়ম বেগমের চিন্তার শেষ নেই। দাদিমার সমস্যা না হলেও সবার চিন্তা স্পর্শীকে ঘিরে, কারণ তার তলপেটে চিনচিনে ব্যথা কমছেই না। জোরে হাঁটতে গেলেও ব্যথা বেড়ে যাচ্ছে। আর একটা মেয়ের শরীরে সেন্সিটিভ জায়গা তার তলপেট, যেখানে পিরিয়ড হলে বলা যায় ভারী জিনিসপত্র না তুলতে, কারণ এর সময় পেটে আঘাত পেলে ভবিষ্যতেও এর প্রভাব পড়ে। আর স্পর্শিত এত আঘাত পেয়েছে। আল্লাহ না করুক, ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে কি হবে মেয়েটার? মায়ের মন, মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই। কাফি ওনাদেরকে ডাক্তারের চেম্বারের কাছে বসিয়ে রিসেপশনের পাশে দাঁড়িয়ে কথা বলছে। রুদ্র কল করেছে, তাকেই বোধ হয় কিছু বলছে। এর কিছুক্ষণের মধ্যে স্পর্শীকে ডাকা হলো। মরিয়ম বেগম মেয়েকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। মহিলা ডাক্তার স্পর্শীর মুখে হিস্ট্রি শুনে চেক আপ আর 2টো টেস্ট করতে বলে রিপোর্ট দেখাতে বললেন। রিপোর্টটা দেখে তারপর মেডিসিন সাজেস্ট করবেন। তারপর স্পর্শীর টেস্ট করিয়ে দাদিমাকে ডক্টর দেখানো হলো। রিপোর্ট দিবে কাল সকাল 10টায়। তারপর কাজ সেরে তারা বাসার পথে রওনা হলো। মাঝপথে এসে কাফিকে গাড়ি থামাতে হলো। সামনেই বড় মিছিল একটা আসছে। শত শত পুরুষের মুখে জয়ধ্বনি হচ্ছে রুদ্রের নাম। মিছিলের সামনে এসে সাংবাদিকরা ছবি তুলছে, লাইভ দেখাচ্ছে। শত শত পুলিশ দেখা যাচ্ছে রাস্তার এপাশে ওপাশে। তবে রুদ্র উপস্থিত নেই। ভোটের প্রচার শুরু হয়ে গেছে আজকে থেকেই। স্পর্শী জানালা খুলে মাথা বের করে মিছিল দেখতে চাইলে কাফি নিষেধ করলো। কোথায় কে ঘাপটি মেরে আছে বলা যায় না। বিরোধী পক্ষকেও চিনে ফেলে পেট্রোল বোমা জানালা বরাবর ছুটতেও পারে, নতুবা টিয়ার সেল গ্যাস। জেনে শুনে এমন বোকামি করা যাবে না। আজ থেকে পুরো দমে ভোটের প্রচার শুরু, সেই সাথে বাড়তি সতর্কতাও। তাছাড়া রুদ্র বারংবার বলেও দিয়েছে মাঝপথে যেন গাড়ি না থামায়, এমনকি কেউ যেন জানালাও না খুলে। রুদ্রের কথায় সে অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু তাতে স্পর্শী বিরক্ত হয়ে উঠল। পোতা মুখে বসে রইল। জানালা বন্ধ থাকায় দম বন্ধ হয়ে আসছে তার। ওদিকে মরিয়ম বেগমের কোনো হেলদোল নেই। উনি নিজের ভাবনায় মশগুল।
পাশে সিটে বসে দাদিমা মনের সুখে পান চিবিয়ে যাচ্ছেন। ওনাকে পান খেতে দেখে ডাক্তার অনেক উপদেশও দিয়েছেন। জর্দা টর্দা খাওয়া নিয়ে দুটো হাদিস শুনিয়েছেন। ডাক্তারের বলা কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনে মাথা নাড়িয়েছেন, যার অর্থ সব কথা সুস্পষ্টভাবে বুঝছেন। তারপর ডাক্তার দেখিয়ে বাইরে এসে আঁচলে বাঁধা পান মুখে পুরে তখন থেকে আপন মনে চিবিয়েই যাচ্ছেন, মুখে সুখী সুখী ভাব। এত সুন্দর করে বোঝানোর পরেও ওনাকে পান খেতে দেখে মরিয়ম বেগম কিছু বলার আগেই দাদিমায় জবাব দিলেন, শোনো মেজবু, শেষ বয়সে এই পানি যান, পানি মান, পানিবিহীন টিকে না পড়ান। উঠতে বসতে খাইতে শুইতে এই পানি আমাকে সঙ্গী। তাছাড়া ওই ডাক্তারটা বেশি বুঝে। অতিরিক্ত কথা কওনের ডাক্তার পছন্দ না আমার। আমার রোগ শোক না পাইয়া হুদাই বকা শুরু করছে। মানবেই না যখন, তখন ডাক্তারের কথা শুনে বিজ্ঞদের মতো মাথা নাড়াচ্ছিলেন কেন? আর কাম নাই, হ্যাঁ আজাইরা বকবক শুনতে যাব। তখন আমি পানি চিবুচ্ছিলাম আর ভাবছিলাম, এত তাড়াহুড়া কইরা পান বানানোর পরও সুপারি, জর্দা, খয়ের চুন, দারুচিনি সব ঠিকঠাকই দিছি। হেলাইকা পান এত সুধাদের হয়েছে। ডাক্তার কিন্তু ঠিকই বলেছে, আম্মা জর্দা খাওয়া ঠিক না। ওই পাগল ডাক্তারের কথা বাদ দাও। যারা ডাক্তারের কথা হুন না চলে তারাই কিন্তু আগে মরে। ডাক্তারের কহনে কথা কইছে, আমার শুনানোর কথা এক কান দিয়া শুনছি, আরেক কান দিয়া বাইর কইরা দিছি। ব্যাস, হিসাব ডিসমিস। ওই কফি কুদ্দুসের দোকানের সামনে গায়ে থামাবি, আমি হাকিম জর্দা কিনুম। দাদিমার কথা শুনে কাফিয়ার স্পর্শী মিটিমিটি হাসছে। এই জর্দা খাওয়া নিয়ে রুদ্রর সঙ্গেও ওনার ঝগড়া লাগে। তখন তাদের ঝগড়া দেখে পেট ফেটে হাসি আসলেও কেউ হাসতে পারে না। তাছাড়া দাদিমার শুরু থেকেই কাফিকে কফি ডাকে, তাই সেও কিছু মনে করে না, বরং ভালোবেসে মাঝে মধ্যে রুদ্রের চোখ ফাঁকি দিয়ে পান সুপারি জর্দা এনে দেয়। উনি আবার জাতা জর্দা খান না, ওনার হাকিম জর্দাই চাই। প্রতি পিস মাত্র 15 টাকা। এটা খেলে নাকি দেহ ঠান্ডা। কাফি সত্যি সত্যি কুদ্দুসের দোকান থেকে জর্দার স্পর্শের জন্য 3টে আইসক্রিম কিনে আনলো। মরিয়ম বেগম খাবে না, তাই স্পর্শী গাড়িতে বসে মনের সুখে আইসক্রিম খাওয়া অবস্থায় ডজনখানেক সেলফি তুলল। তারপর কিছু ভেবে রুদ্রের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। সেই সঙ্গে একটা মেসেজ করলো, যার যেখানে শান্তি মেলে তার সেখানেই মিলুক ঠাই। যার যেখানে শান্তি মেলে তার সেখানেই মিলুক ঠাই। ব্যস্ততায় ডুবে উক্ত মেসেজটি দেখে রুদ্র নিজের কাজে মন দিল। প্রেয়সীর মেসেজ দেখে পাল্টা মেসেজ করার সময়ও তার নেই। তবে মনের মধ্যে দোল খেলে গেল টুকরো টুকরো প্রশান্তির ভেলা। আর প্রশান্তির কারণ অতি প্রিয় মানুষটার মুখশ্রী, আইসক্রিম লেগে থাকা গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি। মনে মনে খুশি হলেও সে থমথমে মুখে ভ্রু জোড়া কুঁচকে বসে রইল। তার মেজাজ বিগড়ে আছে সকাল থেকেই। নির্ধারিত সংখ্যায় ব্যালট পেপার ছাপানোর কথা, অথচ সেই অনুযায়ী কাজ হয়নি। বরং তার কাজ স্থগিত রেখে বিপক্ষ দলের এক ছেলে সেখানে হাঙ্গামা বাঁধিয়ে একজনের হাত পা ভেঙেছে আর প্রচার করেছে শব্দশী রুদ্রের ছেলেদের। তারাই নাকি এসব করেছে, অথচ রুদ্রের ছেলেরা কয়েকদিন ধরে তাদের যে যার কাজে ব্যস্ত, আর বেশিরভাগ প্রচারের কাজে বাইরে বাইরে ঘুরছে। দম ফেলারও জো নেই তাদের। রুদ্র নিজের মিটিং শেষ করে বের হতেই এ খবর তার কানেও পৌঁছেছে। এমনকি এটাও শুনেছে দুটো ছেলে তার বাসার গলির কাছে অনেকক্ষণ ধরে নজর রাখছে। রুদ্র ছেলে দুটোর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলে ফোনটা পকেটে পুরে রাস্তা পার হয়ে চায়ের দোকানে এসে বসলো। গলা ছেড়ে বলল কড়া করে চা দিতে। মুন্সি কাকা গাল ভর্তি হেসে মাথা নাড়ালেন, অর্থাৎ এইটুকুন দাঁড়াও বাবজান, এই এক্ষুনি দিচ্ছি। মুন্সি কাকা বোবা, অথচ হাসিটা ভুবন ভোলানো। শ্যামবর্ণ গাত্রের মানুষটা খুবই সরল গোছের, জন্ম থেকেই বোবা, বিধায় বিয়ে থা করেননি। ওনার বিধবা মাকে আর ছোট ভাইকে নিয়েই ওনার সংসার। বর্তমানে কোনো কর্মই ভাগ্যে জোটেনি বিধায় সামান্য পুঁজি নিয়ে এই চায়ের দোকান খুলে বসেছেন। বেচা বিক্রি ভালোই হয়, এতে খাওয়া পড়ার খরচা দোকান থেকেই মেটাতে পারে। সমস্যা হলে রুদ্র আছে। আজ অবধি অনেকবার রুদ্র তাকে সাহায্য করেছে, কখনো সরাসরি, কখনো বা আড়ালে থেকে। এজন্য ছেলের বয়সী রুদ্রকে উনি খুবই ভালোবাসেন। পরিবারের হালচাল জানতে চেয়ে রুদ্র সামনে পেতে থাকা বেঞ্চে বসতে না বসতেই কাফি গাড়ি নিয়ে হাজির হলো। রুদ্রকে সালাম দিয়ে ডাক্তার কি বলেছে না বলেছে সব একে একে জানালো। স্পর্শীদের বাসায় রেখে সে এখানে এসেছে, চিন্তার কারণ নেই, বাসায় সবাই নিরাপদে আছে।
রুদ্র চায়ের কাপে চুমুক দিয়ে কাফির কথা শুনছিল। হঠাৎ খেয়াল করে কাফি মিটিমিটি হাসছে। তা দেখে রুদ্র ভ্রুকুচকে তাকালে কাফি পকেট থেকে 4টা হজমি বের করে রুদ্রের হাতে দিল। এটা তার ভীষণ অপছন্দের জিনিস, তবে রুদ্রের বুঝতে বাকি রইল না কে তার জন্য পাঠিয়েছে। বাসার বাইরে, তাও না খোঁচালে শান্তি পায় না মেয়েটা, বিচ্ছু একটা। সব সময় দুষ্ট বুদ্ধি তার মাথায় ঘুরপাক খেতেই থাকে। চা শেষ করে উঠে দাঁড়াতেই রুদ্রের ছেলে পেলে এসে হাজির। হাঙ্গামা করা ছেলেটাকেও ধরে এনেছে। রুদ্র ছেলেটার আগাগোড়া দেখে নিয়ে শান্ত স্বরেই বলল, লাস্ট আরেকটা সুযোগ দিচ্ছি, আমাকে খোঁচাতে আসিস না। আই রিপিট, আমাকে খোঁচাতে আসিস না, নয়তো আমার ছেলেরা তোকে গরম ডিম থেরাপিতে দিতে একটু কার্পণ্য বোধ করবে না। আমার ভাইও তোকে। উক্ত কথাটা বলার আগেই কাফি ছেলেটার বুক বরাবর এক লাথি বসিয়েছে। লাঠির ভর সইতে না পেরে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে। রুদ্র আঙ্গুল দিয়ে কান খুঁচিয়ে কাফির দিকে তাকাতেই কাফি রুদ্রের মাকে ভিডিও কল দিল। ছেলেটাকে ভিডিও কলে দেখিয়ে নিশ্চিত হয়ে নিল এই ছেলেই কিনা। যখন নিশ্চিত হয়ে নিল তখন রুদ্রকে বলল, মাস 3 আগে বড় মায়ের হ্যান্ডব্যাগ চুরি করে ছুরি দিয়ে আঘাত করে পালিয়েছে এই ছেলেটাই। এই জন্যই বলি, শালাকে এত চেনা চেনা লাগে কেন? সেদিন ভিড়ের মধ্যে এত খুঁজেও পাই নাই, আজ হাতে পেয়েছি। একে তো জন্মের শিক্ষা দিতেই হয়। তুমি শিওর? জি স্যার। এক কাজ করো, এর খাতিরদারি পরে করো, এখন চলো, কাজ আছে। ওকে স্যার। তারপর ছেলেটাকে শাল্টুর কাছে রেখে ওরা বেরিয়ে গেল। জরুরি কাজগুলো সেরে না হয় ছেলেটার আদর যত্ন করবে। স্পেশাল আদরে তাড়াহুড়ো করতে নেই, এতে আদর যত্নের ত্রুটি থেকে যায়। ওদিকে আরেকটা গরম খবরে তোলপাড় মিডিয়া জগৎ। রুদাসার বাবার নামেও কেস ফাইল হয়েছে, পালক পিতামাতাকে খুনের অপরাধে। রুদ্রনী শেখ নিজের উপযুক্ত প্রমাণ নিয়ে নিজের বাবা মায়ের খুনের অপরাধীর শাস্তি পেতে পুলিশের দ্বারে হাজির হয়েছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পুলিশ গ্রেপ্তার করতে গিয়ে দেখে উনি পলাতক। রুদ্রানীর বাবা মায়ের বিয়ের 20 বছর পরেও কোনো সন্তান হয়নি। পরে 3 বছর পর 3টে সন্তান দত্তক নিয়েছিলেন। সবার বড় রুদাসার বাবা, তারপর রুদ্র ছোট মামা এবং সর্বশেষ রুদ্রের মা। কিন্তু রুদাসার বাবা বাকি ভাই বোনদের কখনোই দেখতে পারতেন না, কেন জানি সর্বদা খারাপ ব্যবহার করে এসেছে। ধীরে ধীরে সবাই যখন বড় হলেন, বুঝতে শিখলেন, তখন নিজের বাবাকে দেখে 3 ভাই বোন রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন। বুঝিয়েও কাজ হলো না। রুদ্রানীও জেদ ধরে ওর পড়াশোনা শেষ করে তুখোড় রাজনীতিবিদ হয়ে গেল। সময়ের পালাক্রমে 3 ভাই বোন ভিন্ন ভিন্ন দলের হওয়াতে তিক্ততা বাড়তেই থাকলো। কথা কাটাকাটি, ফ্যাসাদ, পরিবারের সবার সাথে সবার দূরত্ব বৃদ্ধি হলো। এভাবেই দিন অতিবাহিত হতে হতে একদিন বাসায় এসে দেখা গেল তাদের বাবা মাকে কে বা কারা যেন মেরে ফেলেছে। গলা, হাত ও পায়ে শিরা কাটার পরেও খুব কষ্ট দিয়ে শ্বাসরোধ করে মেরেছে। এই কাজটা যে কে বা কারা করেছে এতদিন ধরা সম্ভব হয়নি। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বিগত পরশু এক পার্সেল এসেছিল রুদ্রানীর কাছে। সেখানে ছিল খুনের বিবরণ এবং উপযুক্ত প্রমাণ। বন্ধ রুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে রুদাসা। ওর চোখের কোণে অশ্রুতে ভেজা, 2 হাঁটুতে মুখ গুজে এখনো কেঁদে যাচ্ছে সে। 26 বছর বয়সে কখনো খাওয়ার জন্য কাঁদেনি, যাওয়ার আগেই খাবার সামনে চলে এসেছে। এতেও ভীষণ বিরক্ত হতো। বিরক্তের চোটে কতবার খাবার ছড়েছে তারই হত্যা নেই, অথচ এখন প্রতি বেলায় পেট পুড়ে খাওয়ার জন্য কাঁদতে হয়। কাবাড ভর্তি অসংখ্য জামা কাপড় থাকা সত্ত্বেও এতদিন ধরে এক কাপড়ে আছে। নিজের ঘামের গন্ধে নিজের কাছে অস্বস্তি লাগছে। শখের চুলে চিরুনি লাগায়নি কয়েকদিন যাবত। নরম তুলতুলে বিছানা ছাড়া ঘুম আসে না, অথচ এখন ঘুমোচ্ছে মেঝেতে শক্ত মাদুর পেতে। এভাবে কি বাঁচা যায়? রোজ একবার হলেও শিহাব খাবার দিতে আসে, কিন্তু আজ আসেনি। আর না, এ রুমে আছে শুকনো খাবার। আজ সারাদিন ধরে শিহাবের অপেক্ষা করছে, কারণ শিহাব এলেই সে পেট পুড়ে খেতে পারবে। এমন দিনও দেখার বাকি ছিল, অথচ ওই মানুষটাকে প্রচন্ড রকমের ঘৃণা করে, প্রচন্ড ঘৃণা। ভাগ্যের পরিহাস আর পরিস্থিতি মোতাবেক এখন ওই ঘৃণিত মানুষটার জন্যই অপেক্ষা করতে হচ্ছে। এর জন্য ওই রুদ্রই দায়ী। কতদিন এভাবে আটকে রাখবে তাকে? কতদিন? একদিন তাকে মুক্তি দিতেই হবে। তখন কি করবে রুদ্র? তখন পারবে তো তার বাচ্চা বউকে সামলাতে, সর্বদা চোখে চোখে রাখতে, মোদ্দা কথা তার হাত থেকে বাঁচাতে? এসব নানা কথা ভেবে রুদাসা যখন কাঁদতে মগ্ন, তখন কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মাথা তুলে দেখে শিহাব দাঁড়িয়ে আছে, তবে নিত্যদিনের মতো মুখে হাসি নেই। রুগ্ন মুখ, পরনে সাদা কালো মিশেলের টি শার্ট আর জিন্স। শিহাব ঘাড় ঘুরিয়ে একবার রুদাসার দিকে তাকিয়ে প্যাকেটগুলো মেঝেতে রাখলো।
তারপর আশেপাশে দৃষ্টি বুলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেই বলল, মাছ ভাত এনেছি, খেয়ে নিন। আর আগামীকাল আসতে পারবো না, শুকনো খাবার এনেছি, এগুলো খেয়ে নিন। এখানে দুটো ড্রেস আছে, চাইলে পড়তে পারেন। পৃথিবীর নিকৃষ্টতম পাপীকেও বোধহয় সারাদিন একবেলা খেতে দেওয়া হয়, পরনের পোশাক দেওয়া হয়। আপনারা কি করছেন? হ্যাঁ, এ কেমন ধারার সাজা? বাড়তি কথা বলতে ইচ্ছা করছে না, শুধু এইটুকুই জেনে রাখুন, যতদিন বেঁচে থাকবেন এইভাবে বন্দি রুম হয়ে থাকতে হবে আপনাকে। সামান্য একটা অপরাধে এত কঠিন সাজা? আমি মানি না এই শাস্তি। আমার বাবাকে খবর দিন, আমি আবার অ্যাপিল করব। আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন না, পাওয়ার আমাদের হাতেও আছে। গত রাত থেকে আপনার বাবাও পলাতক, ওনার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে। পুলিশ ওনাকে হন করে খুঁজছে। কেস ফাইল কে করেছে? কার এত বড় বুকের পাটা? রুদ্রাণী শেখ ওরফে রুদ্রের মা, আপনার আপন ফুপি। কেন, কি করেছে আমার বাবা? উনি ওনার বাবা মাকে পরিকল্পনা মাফিক মেরেছে। রুদ্রাণী শেখকে জাহির করা প্রমাণের ভিত্তিতে এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। পুলিশ হন করে খুঁজছে ওনাকে। সোশ্যাল মিডিয়া সহ তোলপাড় এই একটা জিনিসেই। রাজনীতির পর থেকেও পরিষ্কার করা হয়েছে আপনার সস্ত্রীয় চিত্রদেবকে। এই কথা শুনে রুদাসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে কি এসব? রুদ্র তার মা হঠাৎ ওদের পেছনে লাগলো কেন? কোন স্বার্থে? সম্পত্তি নয় তো? ওদের এত সম্পত্তিতে হচ্ছে না? রুদাসাকে ভাবনায় বিভোর দেখে শ্রীহা পূর্বের মতোই রুমে তালাবদ্ধ করে স্থান ত্যাগ করলো। চৈতন্য ফিরে রুদাসা গলা ফাটিয়ে ডাকলেও ডাক শুনল না। শুনবে কেন? যতটুকু বলার বলে দিয়েছে। এ নিয়ে আর একটা বাড়তি কথা বলতে পারবে না সে। বাপ বেটি শয়তানের শয়তান, এদের উপযুক্ত শাস্তি দেওয়ার দরকার। রাত্রি 10টা। বাসার প্রতিটা সদস্য টিভির সামনে বসে আছে। টিভিতে চলছে 10টার সংবাদ। রোদাসার বাবার সন্ধান মিলেনি, তবে হন্য হয়ে খোঁজ চলছে। বড়রা গম্ভীর মুখে বসে টিভির দিকে তাকিয়ে আছে। স্পর্শী এখানে ভালো লাগছে না বিধায় হাঁটতে হাঁটতে রান্নাঘরে এসছে। এদিক ওদিক তাকিয়ে কিছু পেল না দেখে এক মুঠো কিসমিস নিয়ে মুখে পুরে চিবোচ্ছে। হঠাৎ কি ভেবে 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে হালকা নাস্তা সাজিয়ে নিল। মিনিট 5 আগে বড় বাবা রুদ্রকে ফোন করেছিল। তখন জানা গেছে তার ফিরতে আর 10 মিনিট সময় লাগবে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরে বাসায় ফিরে ঠান্ডা ঠান্ডা শরবত পেলে নিশ্চয়ই খুশি হবে। তাছাড়া রুদ্রকে খুশি করার টোটকাও দাদিমা কানে কানে বলে দিয়েছে। ইস, এই বুড়ির মুখে কিচ্ছু আটকায় না। স্পর্শী যখন এসব ভেবে মিটিমিটি হাসছিল, তখন গাড়ির হর্নের শব্দ পাওয়া গেল। ওই তো, এতক্ষণে মহারাজের আসার সময় হয়েছে। সেই সকালে বেরিয়েছে, কেবল ফিরল। সারাদিনে কাজের ভিড়ে হয়তোবা ভুলেই বসেছে সে বর্তমানে বিবাহিত, তার একটা বউ আছে। রুদ্রকে বকতে বকতে স্পর্শী রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে মোটা থামের পেছনে লুকালো। একবার মাথা বের করে উকি দিয়ে দেখে নিল কাফি পেছনে আর রুদ্র সামনে। দুজনেই কথা বলতে বলতে এগিয়ে আসছে। তাদের পদধ্বনি নিকটে আসতেই সে উচ্চ শব্দে চেঁচিয়ে ভাউ করে উঠল। ওদের দুজনের কেউ একটু চমকানো তো বহুদূর, একটু ভড়কালো না। এত সুন্দর একটা পরিকল্পনা ভেস্তে যেতে দেখে ঠোঁট উল্টে কিছু বলার আগেই কাফি বলল, আরে আপু, কাঁদছো নাকি তুমি? হ্যাঁ, আমি তো মনে মনে ভয় পেয়েছি। রাতের বেলা এইভাবে কেউ ভয় দেখায়? আর একটু হলেও তো আমি পটল তুলতাম। মনে মনে ভয় পেয়েছেন? মনে মনে কেমনে ভয় পায়? মনের ভয় বড় ভয়, তাই মনে মনে ভয় পেয়েছি, এই আর কি। ও আচ্ছা। এ কথা বলে কাফি ঠোঁট টিপে হাসতে হাসতে চলে গেল। রুদ্র স্পর্শীর মাথা থেকে পা অবধি তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নাক মুখ কুঁচকালো। তারপর 1 গ্লাস ঠান্ডা পানি রুমে দিতে বলে সে স্থান ত্যাগ করলো। রুদ্রর কথা মতো স্পর্শী হেলে দুলে তার বানানো 1 গ্লাস শরবত কাফিকে দিয়ে আর 1 গ্লাস নিয়ে গেল রুদ্রের রুমে। রুদ্র রুমে আসেনি, ড্রয়িং রুমের সবার সঙ্গে কথা বলছে। স্পর্শী গ্লাস রেখে ঘুরতে কারো পুরুষালী শক্ত বুকের সঙ্গে ধাক্কা খেয়ে কারোর বাহুডোরে আটকা পড়ল। সে দৃষ্টি তুলে কিছু বলার আগে রুদ্র বলল, আপনি নাকি ছোট্ট একটা রুদ্র চান, ঘটনা কি সত্য? কে বলেছে? আমার মন। আপনার মনের খেয়ে কাজ নেই, ভুলভাল কথা বলে। মন না হয় ভুলভাল কথা বলে, কিন্তু নিজের চোখে যা দেখেছি সেটা কিভাবে ভুল হতে পারে? কি দেখেছেন? রুদ্র আর জবাব দিল না। স্পর্শীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। ওর হাসি দেখে স্পর্শীর গাল দুটো লাল হয়ে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। নিজের বেয়ারা অনুভূতিকে লুকিয়ে রাখতে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টাও করতে থাকলো। তার লজ্জামাখা রাঙা মুখ দেখে রুদ্র উচ্চ শব্দে হেসে উঠল।
অনেকদিন পর রুদ্রকে এভাবে হাসতে দেখে স্পর্শীর ঠোঁটে হাসি ফুটল। তখন রুদ্র তার হাতের বাঁধন শক্ত করে স্পর্শীর কানে কানে বলল, আমার রুমের দরজা খোলা থাকবে। রাতের খাবার খেয়ে ভদ্রমের মতো সোজা এই রুমে চলে আসবেন। লজ্জায় পরিমরি করে যেন অন্য রুমে যাওয়া না হয়। সবার সামনে দিয়ে তোমার রুমে আসতে লজ্জা লাগে? কেন লজ্জা লাগবে কেন? আমি কি পাশের বাসার অচেনা পরপুরুষ? তা না, আসলে আসলে নকলে আপনার কাছেই রাখুন। শুধু যতটুকু বলছি ততটুকুই করে আমাকে ধন্য করুন। দাদিমাকে বলেছিলাম আজ দাদিমার সঙ্গে ঘুমাবো। এখন গিয়ে বল আমার সঙ্গে ঘুমাবি। ইস, বাজে দেখায় না ব্যাপারটা? দেখাক। এ কথা বলে রুদ্র শার্টের বোতাম খুলে বিছানার উপর বসল। ঘামে ভিজে গেছে ওর পরনের শার্ট। কপাল, ঘাড় সহ কানের পাশ দিয়ে বেয়ে ঝরে যাচ্ছে সরু ঘাম। রুদ্রকে ঘামতে দেখে স্পর্শী শরবতের গ্লাস রুদ্রের হাতে ধরিয়ে রুম থেকে বেরিয়ে গেল দাদিমার ঘরে। দাদিমা মনের সুখে পান বানাচ্ছেন আর গুনগুন করে গান গাইছেন। ওনার সামনে চলছে টিভিতে জলসার রোজকার সিরিয়াল। স্পর্শীকে পাশে বসতে দেখে দাদিমা এক নজর তাকিয়ে টিভি দেখায় মন দিলেন। এ সময় কথা বলতে আগ্রহী নন তিনি। স্পর্শী কাজ না পেয়ে নিজেও টিভি দেখতে মন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। মনের মধ্যে অশান্তি নিয়ে টিভি দেখা যায়, উফ রে, বিরক্ত আর বিরক্ত। স্পর্শীকে উসখুস করতে দেখে দাদিমা কিছু বলার আগে সে হনহন করে বেরিয়ে গেল। বড় মা তার মা খাবার এনে টেবিলে রাখছে। স্পর্শীর বাবা আর বড় বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন আর কি সব আলোচনা করছেন। সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত। স্পর্শী রান্নাঘরের সামনে গিয়ে কিছু করার উদ্দেশ্যে দাঁড়ালো ঠিকই, কিন্তু কোনো কাজই চোখে পড়ল না। ফলস্বরূপ নখ কামড়ে খাম্বার মতো দাঁড়িয়ে বড় মা আর ওর মায়ের মুখে মুখে তাকাচ্ছে। মেয়েকে মুখের দিকে বারংবার তাকাতে দেখে মরিয়ম বেগম জিজ্ঞাসা করলেন, কিছু লাগবে নাকি? সে পরপর মাথা নাড়িয়েছে, অর্থাৎ কিছুই লাগবে না, এমনি দাঁড়িয়ে আছে। খাবার টেবিলে সাজানো হয়ে গেছে। সবাই এসে যে যার চেয়ার টেনে খেতে বসেছে। বড়দের মধ্যে টুকটাক কথাবার্তা চললেও স্পর্শী আর রুদ্র তারা খাওয়াতেই মগ্ন। মাঝে মধ্যে দুজন দুজনের দিকে তাকাচ্ছে, চোখাচোখি হয়ে গেলে চোখ সরিয়ে নিচ্ছে। মরিয়ম বেগম স্পর্শীর মাছের কাঁটা বেছে দিচ্ছেন আর শেখাচ্ছে। গাল গল্পের মাঝে রুদ্র খাওয়ার প্রায় শেষের পথে। ছেলেটা ছোট থেকে এত দ্রুত খায় যেন হাজারটা কাজ মাথায় নিয়ে খেতে বসে। ধীরে সুস্থে খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। রুদ্রর খাওয়া শেষ। বেসিনে এঁটো হাত ধুয়ে রুদ্র তার মাকে বলল, আম্মু আমি রুমে যাচ্ছি, এক মগ কফি পাঠিও তো। আচ্ছা যাও, পাঠাচ্ছি আমি। এই কথা বলে রুদ্র স্পর্শের দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। রুদ্র যেতে স্পর্শীও ছাদে যাওয়ার পায়তারা আরম্ভ করলো, কিন্তু খাওয়া শেষ না করে ওষুধ না খেলে মরিয়ম বেগম উঠতে দিচ্ছেন না। ততক্ষণে বড় মা খেয়ে চুলার উপরে কফির পানি বসিয়েছেন। স্পর্শী যখন দেখলো রেহাই নেই, তখন বেজার মুখে খাবার শেষ করে ওষুধ খেয়ে বড় মায়ের কাছে গেল। বড় মাকে কিছু বলতে হলো না, উনি মুখ দেখে সবকিছু বুঝে মুচকি হাসলেন। তারপর কফির মগ স্পর্শীর হাতে ধরিয়ে দিয়ে সাবধানে যেতে বললেন। স্পর্শীও এদিক ওদিক না তাকিয়ে সোজা রুদ্রের রুমে গিয়ে হাঁপ ছাড়ল। ওর হাঁপ ছাড়া দেখে রুদ্র কান থেকে ফোন সরিয়ে কফির মগটা হাতে নিয়ে আদেশ করলো রুমে দরজা আটকে দিতে। ওর কথা মতো স্পর্শী তাই করে ঘুরতেই রুদ্র বলল রুমের লাইট অফ করে ড্রিম লাইটটা অন করে দিতে, তারপর এক গ্লাস পানি দিতে, এরপর বিছানা ঝেড়ে দিতে, বেলকনির দরজাও আটকে দিতে, এসির পাওয়ার বাড়াতে, ফোনটা চার্জে দিতে। এভাবে একের পর এক কাজ করিয়ে বসতেই রুদ্র পুনরায় কিছু বলার আগে স্পর্শী খ্যাক করে বলে উঠল, এসব করতে ডেকেছো আমায়? আমি তোমার চাকর? তা নয়তো কি? তুমি আমাকে চাকর বললে? আমি তোমার চাকর? নিজে ডেকে এনে এখন এসব বলে অপমান করছো? ঠিক আছে, চলে যাচ্ছি আমি, আর আসবোই না তোমার রুমে। এই কথা বলে চলে যাওয়ার আগে রুদ্র উঠে তার পথ রোধ করে দাঁড়ালো। ভ্রুকুটি করে তাকিয়ে মিটিমিটি হেসে স্পর্শীর নাক টেনে ধরে বিছানায় বসালো। তারপর আলমারি থেকে অনেক বড় একটা বক্স বের করে স্পর্শীর সামনে রেখে পাশে শুয়ে পড়ল। এত বড় বক্স দেখে স্পর্শী আর চোখে একবার তাকাতেই রাগ গলে জল হয়ে গেল। কৌতূহল বশত বক্স খুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। বক্সের মধ্যে অনেকগুলো শাড়ি, গয়না সহ মেয়েরই সাজগোজের জিনিস। স্পর্শী হাঁটু মুড়ে বসে একটা করে জিনিস বের করছে। নেড়ে চেড়ে দেখে একগাল হেসে পাশে রাখছে। সবকিছু বের করে দেখে এখানে 8টা শাড়িও আছে। শাড়িগুলোর রং এক একটা এক এক কালার। শাড়িগুলোর নাম না জানলেও শাড়িগুলো তার খুব পছন্দ হয়েছে।
সবগুলো শাড়ি দেখে স্পর্শী সোনালি পাড়ের সিঁদুরে লাল শাড়িটা নিজের গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়েছে। শাড়ি এত সুন্দর দেখে পরতে ইচ্ছে হচ্ছে, যদিও শাড়িটারি পরতে পারে না সে, তবুও কেন জানি এই মুহূর্তে মন টানছে। আগ বাড়িয়ে শাড়ি পরতে লজ্জা লাগছে। কিয়তক্ষণ ধরে শাড়িটা গায়ে ধরে যখন রাখতে যাবে তখন রুদ্র বলল, যা শাড়িটা পরে আয়। লিলিপুটকে শাড়িতে কেমন দেখাই দেখি। কার কাছে যাব? থাক, কারো কাছে যেতে হবে না, এদিকে আয়, আমি পরিয়ে দিচ্ছি। তুমি শাড়ি পরাতে পারো? না, ইউটিউব দেখে শিখে নিতে কতক্ষণ। কি? এত চেঁচানোর কি আছে? এদিকে আসতে বলছি, আয়, নতুবা খবর আছে তোর। কিন্তু ব্লাউজ নেই তো শাড়ি কেমনে পরবো? ব্লাউজ ছাড়াই পরাবো, আয়। এ কথা শুনে স্পর্শী শাড়িটা নিয়ে এক ছুটি রুম থেকে বেরিয়ে গেল। রুদ্রের কাছে নাকি শাড়ি পরবে, কি লজ্জা কি লজ্জা, তাও নাকি ব্লাউজ ছাড়া। এই অসভ্য পুরুষটার মুখে লাগাম কি দিন দিন খুলে যাচ্ছে। হোক না বিয়ে করা বর, তাতে কি? বর হলে কি সব লজ্জা খুইয়ে তার কাছে শাড়ি পরতে হবে? না না, এই কাজ তার দ্বারা সম্ভব নয়। এর চেয়ে বড় মা অথবা মায়ের কাছে যাওয়াই উত্তম। ওনারা এত রাতে শাড়ি পরতে দেখে হয়তো হাসবেন, লজ্জা দিবেন, তবুও ওই বেহায়া রুদ্রের থেকে এই ঢের। শাড়ি হাতে বের হতে সে তার মায়ের সামনে পড়ে। মরিয়ম বেগম নতুন শাড়ি হাতে দেখে জিজ্ঞেস করেন, ঘুমাসনি এখনো? আর তোর হাতে এটা কার শাড়ি? ভাইয়া দিয়েছে। পরতে বলেছে নাকি দেখতে দিয়েছে? না মানে আসলে মেয়েকে লজ্জায় নতজানু হয়ে তোতলাতে দেখে মরিয়ম বেগম ঠোঁট চেপে হাসলেন। তারপর স্পর্শীকে রুমে নিয়ে গিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে চুলে খোপা করে একটা লাল ফুল গুজে দিলেন। তারপর কথা বাড়িয়ে মেয়েকে অহেতুক লজ্জায় না ফেলে নিজের কাজে মগ্ন হলেন। মাকে ব্যস্ত হতে দেখে স্পর্শী শাড়ি ধরে হেঁটে রুম থেকে বেরিয়ে রুদ্রের রুমের দিকে যেতে বড় বাবার মুখোমুখি হয়ে থমকে দাঁড়িয়ে গেল। ওনার পেছনে বড় মাও ছিলেন। তা খেয়াল করে দৃষ্টি এদিক ওদিক ঘোরাতে লাগলো, আর মনে মনে দোয়া করলো যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে। লজ্জায় তার গাল দুটো আরো লাল হয়ে উঠেছে। বড় বাবা আর বড় মা একে অন্যের দিকে দৃষ্টি বুলিয়ে বিনা বাক্যে তাকে যেতে সাইড দিল। স্পর্শী থুতনি বুকের সঙ্গে ঠেকিয়ে নতমস্তকে কিছু দূর যেতেই শুনতে পেল ওনাদের হাসির শব্দ। ওনাদের হাসির শব্দে সে নিজেও হেসে ফেলল। কেন জানি বুকের মধ্যে ধুকপুক করছে। না, রুদ্রকে এসব বুঝতে দেওয়া যাবে না, নয়তো তাকে পচিয়ে খুব মজা নিবে। এসব ভেবে সে নিজেকে সামলে রুদ্রের রুমের দরজায় দাঁড়িয়ে উকি মারল। রুদ্র উপর হয়ে শুয়ে আছে, পাশে পড়ে আছে রেখে যাওয়া শাড়িগুলো। রুদ্রের চোখ জোড়া বন্ধ, তার পা ঝুলছে বিছানার বাইরে। এটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেল নাকি কে জানে। সে গলা খাকারি দিয়ে রুদ্রের দৃষ্টি আকর্ষণ করে পাশে বসেছে। রুদ্র চোখ খুলে স্পর্শীকে দেখে অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। সম্মুখে বসে থাকা স্পর্শীর মাথা থেকে পা অবধি পরখ করে আলমারি থেকে আরেকটা বক্স বের করে স্পর্শীর মুখোমুখি বসলো। বক্সের ভেতর আরো অনেক বক্স, সবগুলোই গয়নার বক্স। সে এক একটা করে সব বক্স খুলতেই দেখা গেল বাহারি ডিজাইনের সব গয়না। কি সুন্দর ইউনিক ডিজাইন। কৃত্রিম লাইটের ঝলকানিতে গয়নাগুলো চকচক করছে। বিয়ের কনের সাজাতে মাথা থেকে পা অবধি যেসব গয়না লাগে সব আছে এখানে। গয়নার সব বক্স খুলে রাখাই বিছানা জুড়ে শুধু গয়না আর গয়না। এতগুলো স্বর্ণের গয়না দেখে স্পর্শী হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বিশেষ কোনো উপলক্ষবিহীন এত গয়না দেওয়ার কারণ বোধগম্য হচ্ছে না তার। ততক্ষণে রুদ্র স্পর্শীকে গয়না পরানো শুরু করেছে। স্পর্শীর পরনের শাড়ির সঙ্গে ম্যাচ করে সিম্পল কিছু গয়না পরাতেই স্পর্শী বলল, এগুলো সব আমার, কিন্তু কি উপলক্ষে দিলে? আমার জন্মদিন আসতে তো অনেক দেরি। বউকে গয়না দিতে উপলক্ষ লাগবে? না তা না, কিন্তু হঠাৎ এত গহনা তাই বলছি আর কি। মন চাইলো তাই। তাছাড়া সাদামাটা ভাবে বিয়ে হয়েছে, মনে মনে হয়তো এই নিয়ে আফসোস করিস, এজন্য। আফসোস থেকে যদি এত সব কিছু পাওয়া যায় তবে আমি সারা জীবন আফসোসে ডুবে মরতে চাই। আর তুমি আমাকে আফসোস করতে দেখে এত এত শাড়ি গহনা দেবে? ওকে, শখ কত মেয়ের, খেয়ে আর কাজ নেই আমার। তুমিই তো বললে মোহরানার টাকা পরিশোধ না করে বউকে নাকি স্পর্শ করা ঠিক না। তোর মোহরানার টাকা আলমারিতে আছে, তাছাড়া বিয়েতে বউকে যেসব হাবি জাবি দিতে হয় সবকিছু দিলাম। এবার বউ আমার, স্পর্শ আমার। কি তার মানে তুমি আমাকে স্পর্শ করতে এসব দিলে? তোর পেটের ব্যথার কি অবস্থা? জোরে হাঁটলে চিনচিন করে উঠছে। এছাড়া আর কোনো সমস্যা? না, রিপোর্টে যে কি আসবে চিন্তা হচ্ছে খুব। রিপোর্টে যা আসে আসে, ওসব নিয়ে তোকে ভাবা লাগবে না। তোর কাজ খাবি দাবি, ঘুরবি ফিরবি আর মন দিয়ে পড়াশোনা করবি, ব্যাস এইটুকু করলেই আমি ধন্য।
আচ্ছা শোনো, আরেকটা কথা, তুমি এত কিছু থাকতে বাজ পাখি মার্কায় ভোটে দাঁড়ালে কেন? আর কিছু পেলে না? বাজ পাখি খারাপের কি হলো? এটা না নিয়ে একেবারে বদনা মার্কা নিতে মিছিলে তোমার ছেলেপেলেরাও গর্ব করে বলতে পারতো, তোমার ভাই আমার ভাই, রুদ্র ভাই, রুদ্র ভাই, রুদ্র ভাইয়ের মার্কা কি? বদনা ছাড়া আবার কি? এই কথা বলে স্পর্শী খিলখিল করে হাসতে লাগলো। ওর হাসি দেখে রুদ্র তাকে কাছে টেনে শুয়ে পড়ে গলায় মুখ ডুবাতে স্পর্শীর হাসি থেমে গেল। চোখ মুখ খিচে শ্বাস আটকে অনড় হয়ে রইল। কিছুক্ষণ পর রুদ্র তার গলায় একটা বাইট দিয়ে ফিসফিস করে বলল, পেট ব্যথার কারণে আজও ছাড়া পেয়ে গেলি, নয়তো ঠিক এই মুহূর্তে উন্মাদের মতো আদরের আলপনা আঁকতাম তোর সর্বাঙ্গে, একটু একটু করে বোঝাতাম ব্যাকুলতার মাত্রা। তবে এই ছাড় আর বেশি দিন পাবি না, যথা শীঘ্রই ধরা দিতে হবে আমার কাছে। এখন থেকেই না হয় প্রস্তুত হ। পরিস্থিতি জাতাকলে পড়ে সময় নাকি কথা বলে। এ কথার সত্যতা স্পর্শী হাড়ে হাড়ে টের পাচ্ছে। সত্যি সত্যি বর্তমান পরিস্থিতি সত্যতা দেখিয়ে দিচ্ছে, নিজ সুরে কথা বলছে। যত দিন যাচ্ছে সম্পর্কের গভীরতা বাড়ছে, নিষ্ঠুর মানুষটার প্রতি মায়া জন্মাচ্ছে। যাকে সহ্য হতো না তার অনুপস্থিতিতে বক্ষপাশ অশান্ত করে তুলছে। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে একান্ত ব্যক্তিগত পুরুষটা ছাড়া নিঃশ্বাস ফেলাও কষ্টসাধ্য। আহা, কি নির্বোধ ক্ষোভ! পরক্ষণেই তার উপস্থিতিতে ওষ্ঠকোণে ফুটছে প্রাণবন্ত উৎফুল্লের হাসি, যেন এই পৃথিবীর সমস্ত সুখ প্রিয় মানুষটার উপস্থিতিতেই বরাদ্দ। তার কথা বলা, মিটমিটিয়ে হাসা আর চোখে তাকানো, রাগানোর ধরন, প্রশ্রয় মিশ্রিত ধমক, তার এসব কিছুতে নিখাদ ভালোবাসা লেগে থাকে। তার ব্যবহারে সুস্পষ্ট হয় অব্যক্ত প্রেমানুভূতির কাব্যকথা। সেই সঙ্গে চারদিকে ছড়ানো প্রেমময় বেহায়া বাতায়ন এসে ফিসফিসিয়ে জানিয়ে যায়, সে তোমাকে ভালোবাসে। এসব বুঝি বৈধ সম্পর্কের জোর, বিয়ে নামক বৈধতার কারিশমা। এতক্ষণ মনে মনে এসব ভেবে স্পর্শী মাথা তুলে ঘুমন্ত রুদ্রের মুখপানে তাকালো। নিশ্চিন্তে ঘুমোচ্ছে মানুষটা। তার বুকে মাথা পেতে সে চুপটি করে রাত জাগছে। ঘুম কাতরে মেয়েটার সব ঘুম ছিনিয়ে নিয়েছে ঘুমন্ত পুরুষটা। তার ধ্যান জ্ঞান করতেই আর চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না। কি সব চিন্তার এসে ভর করে অলস মস্তিষ্কে। সে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবে, তার উপায় নেই। রুদ্র তাকে বাহুডোরে জাপটে ধরে আছে, যেন ছাড়লেই চলে যাবে, নতুবা হারিয়ে যাবে। যেহেতু চোখে ঘুম নেই, কথা বলার মানুষও নেই, তাই সে নিজস্ব ভাবনার অলিখিত এক গ্রন্থ খুলে বসেছে, যে গ্রন্থের আদি হতে অন্ত রুদ্রের অধিষ্ঠান। স্পর্শী সেই তখন থেকে ভেবে চলেছে তারা রুদ্রের বর্তমান আর ভবিষ্যতের কথা। আগামীতে তার কি হবে সেসব অবান্তর কথা। সময়ের অগ্রভাগে পরিস্থিতি আজ উল্টো ভ্রমে মজেছে। এই তো কিছুদিন আগেও সে চাস্তো ভাইকে বিয়ে করবে না, সংসার করবে না বলে কত ঝামেলা সৃষ্টি করেছে। মনের ঝাল মেটাতে যখন যা ইচ্ছে তাই বলে অপমান করেছে রুদ্রকে। কখনো ভাবেনি যাকে যা বলছি তা আদৌ ঠিক কিনা, এসব শুনে মানুষটার কষ্ট হচ্ছে কিনা। এসব ভাবার অবস্থাতেই ছিল না। রাগে যেতে তার মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল। এমনকি সেই সময় বাবা মাকে অনেক কথাও শুনিয়েছে, রাগে ও অভিমানে মুখ ফিরিয়েও নিয়েছে। তখন যে রুদ্রের পক্ষে কথা বলতো, কেন জানি তাকেই শত্রু বলে মনে হতো। সেদিন যখন ওদের বিয়ে আটকানো গেল না, তখন রুদ্রর রাজনীতিটা তার কাছে বাধা মনে হলো। একাধারে মনে হতো রাজনীতির কারণে রুদ্রকে তার পছন্দ না, স্বামী হিসেবে মানতে পারে না। তাই রাজনীতি থেকে রুদ্রকে সরানোর পরিকল্পনাও এঁটেছিল। কিন্তু রুদ্রকে বোঝাতে ব্যর্থ হয়ে পরে আবেগী হয়ে নিজের ক্ষতি করতেও দ্বিধা করেনি। তবুও রুদ্র তার সিদ্ধান্তেই অনড়। সেই ঘটনার পরে রুদাসার কর্মেও রুদ্রকে থামানো গেল না। কুটিল বুদ্ধি দ্বারা রুদাসার সহ তার বাবাকেও জব্দ করার ব্যবস্থা করল। বর্তমানে রুদ্রর সঙ্গে তার নানার বাড়ির সবার সম্পর্ক কেমন নড়বড়ে দুর্বল। ছোট মা কিছুটা সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরে গেছে। রুদাসাকে কোন জেলে রাখা হয়েছে এ খবর কেউই জানে না। অনেকে ধারণা করছে রুদাসা বেঁচে নেই। রুদাসার বাবা মেয়ের সন্ধান পেতে কম চেষ্টা করেনি, কিন্তু বারংবারই ব্যর্থ হয়েছে। রাজনৈতিক ক্ষমতা জোরে উঠে পড়ে লাগলেও মেয়েকে ছাড়াতে পারেনি রুদাসার বাবা। সেই বেচারা এখন নিজেও পলাতক। পুলিশ ওনার বাড়ি ঘেরাও করে ওনার সব ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। ওই বেচারা বেশি দিন গা ঢাকা দিলেও থাকতে পারবে না, কারণ রুদ্র নিজেও গোপনে ওনার খোঁজ চালাচ্ছে। তার গায়ে হাত তোলার কারণে আজ রুদ্র ওনাদের বাবা মেয়েকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। তবুও সে রাজনীতি ছাড়ছে না।
দিনকে দিন একের পর এক ঘটনা তাদের জীবনে আছড়ে পড়ছে, সূক্ষ্মভাবে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। অথচ এই একরোখা পুরুষটা রাজনীতি ছাড়া তো দূর, ভোটে দাঁড়িয়ে নিজেকে শক্তপোক্তভাবে রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে নিচ্ছে। এসব ঘটনা দ্বারা স্পষ্ট, এভাবে রুদ্রকে থামানো যাবে না। যতদিন যাবে রুদ্র আরো আগ্রাসী হয়ে উঠবে, এজন্য তাকেই সঙ্গোপনে অন্য পথ অবলম্বন করতে হবে। আর সে সেটা করার জন্যই উঠে পড়ে লেগেছেও। এই পরিকল্পনায় হয়তো তার হবে জয় নতুবা ক্ষয়। জয় হবে সুদিন, আর ক্ষয়ের হবে নিঃশেষ। দেখা যাক রুদ্রের তাকে কি উপহার দেয়। তবে এসবের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে, সে দিনকে দিন রুদ্রের প্রতি দুর্বল হয়ে পড়েছে। আর এই দুর্বলতা তার মনে ভয় সৃষ্টি করছে। ছিটকে পড়েছে নিজের জায়গা থেকে, পরক্ষণেই আবার ভাবছে থেমে গেলে হবে না, পরিকল্পনা সফল করতে হবে। সুস্থভাবে বাঁচার জন্য হলেও পরিকল্পনা সফল করতে হবে। এজন্য আগামীকাল রিপোর্টে কি আসে জানা দরকার। তারপরে না হয় নিজ পরিকল্পনায় আরো একটা ধাপ এগিয়ে যাবে। এতক্ষণ নিজের পরিকল্পনার কথা ভাবতে ভাবতে সে ঘুম তলিয়ে গেছে। নিজের অজান্তে রুদ্রের শক্ত প্রশস্ত বুকে নিদ্রালু হয়ে লুটিয়ে পড়েছে। শান্তিতে ডুবে নিশ্চিন্তে ঘুমোচ্ছে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে, সাদা টি শার্ট আঁকড়ে ধরে। সেই অবস্থাতেই সময় কাটলো, রাত পোহালো, সকালও হলো। রোজকার মতো সবাই নাস্তা সেরে যে যার কাজকর্মে বেরিয়ে গেল। আজ পেটে ব্যথা নেই বিধায় স্পর্শী স্কুলে গেছে, সঙ্গে গেছে বড় মা। দরখাস্তবিহীন স্কুলে গ্যাপের কারণে এমনিতেই বাসায় গার্ডিয়ান কল আসতো, কাউকে না কাউকে যেতেই হতো। এজন্য উনি আগে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেছেন যেন স্পর্শীকে স্যারদের কথা শুনতে না হয়। ওনাদের স্কুলের গেটে নামিয়ে রুদ্র আর মরিয়ম বেগম গেছে রিপোর্ট আনতে। একেবারে রিপোর্ট দেখিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরেই ফিরবেন। রুদ্র রিসেপশন থেকে রিপোর্ট কালেক্ট করে মরিয়ম বেগমকে নিয়ে ওয়েটিং রুমে বসে আছে। একটু পরেই তাদের ডাক পড়বে। রুদ্রকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে মরিয়ম বেগম বললেন, রুদ্র? ডাক্তার রুদ্রের কর্ণকুহরে পৌঁছালেও সে মাথা তুলে তাকালো না। স্মার্টলি সেভাবেই বসে রইল মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে। মরিয়ম বেগম পুনরায় কিছু বলার আগে সে স্বাভাবিকভাবে জবাব দিল, আমি এমনিতেই খুব টেনশনে আছি মেজমা, প্লিজ এমন কিছু বলো না যাতে আমার টেনশনের মাত্রা বেড়ে যায়। তুমি কি করে বুঝলে আমি এমন কিছু বলবো? আমার মুখের দিকে এতক্ষণ তাকিয়ে থেকে গভীরভাবে কিছু চিন্তা করে অবান্তর কথা বলবে না, এটা জানা কথা। অবান্তর কথা নয়, বাস্তব কথাটাই বলছি। তোমার ইচ্ছে হলে ভেবেচিন্তে উত্তর দিও। বলো। পেটে আঘাত পাওয়ার কারণে যদি আমার মেয়েটা কখনো মা হতে না পারে, তখন কি করবে? কথাটা বাংলা মুভির মায়েদের মতো হয়ে গেল না? তাছাড়া স্পর্শী মা হতে পারবে না কেন এটা বুঝাও আমারে। বুঝতে পারছি না কেন কথাটা বললে। তারপরেও বলি, সেদিনের ঘটনায় যদি তার সমস্যা হয়েও থাকে, এর চিকিৎসা আছে। এই দেশে সেই চিকিৎসা না থাকলে বাইরের দেশে আছে। উন্নত চিকিৎসা তো আমিও করিয়েছি, কই আমার তো। মেজমা, নেগেটিভ চিন্তাধারা সুফল বয়ে আনে এমনটাও কিন্তু নয়, তাই এসব ভেবো না। হয়তো তুমি মনকে বুঝ দিতে আমার থেকে এমন কিছু শুনতে চাচ্ছ, যেটা শুনে তোমার অশান্ত মন শান্ত হয়। কিন্তু আমি তোমার মনকে শান্ত করতে মিথ্যা আশ্বাস দিব না। যদি স্পর্শী কখনো মা হতে না পারে, আমি আবার বিয়ে করব। কথা শুনে মরিয়ম বেগম বিস্ময়ে কথা বলতেই ভুলে গেল। হতবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন রুদ্রের মুখের পানে। কিয়তক্ষণ সেভাবেই তাকিয়ে থাকতে দেখে রুদ্র চট করে ওনার সামনে হাঁটু কেটে বসে হাত দুটো ধরে বলল, আরে রিল্যাক্স রিল্যাক্স, মজা করছি আমি। আমার পুরো কথাটা শোনো। আমি তোমার মেয়েকেই বিয়ে করব, এটাই বলতে চাচ্ছিলাম। মরিয়ম বেগম রুদ্রের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে গেলে রুদ্র ওনার দু হাতের উপর চুমুকে বলল, আমার নিজের মায়ের থেকে তোমাকে কোনো অংশে কম ভালোবাসি না মেজমা। নর্মাল হও প্লিজ। এত হাইপার হলে তোমার প্রেশার বেড়ে যাবে। আমি সত্যি মজা করেছি। সরি, আর করব না। মা হতে না পারা যন্ত্রণা কতটা পীড়াদায়ক যদি বুঝতি, তাহলে এমন মজা করতে পারতি না। আমি মা হতে না পারা এক ব্যর্থ নারী। আমি যে পথের পথিক, আমি চাই না আমার মেয়েটাও একই পথের পথিক হোক। যেসব দিনের সম্মুখীন হয়েছি স্মরণেও আনতে পারি না। আমার মেয়ে এমন দিনের সম্মুখীন হোক, এই জন্য খুব ভয় হয়। তোমার কথা অনুযায়ী যদি স্পর্শী কখনো মা হতে না পারে, তখন কি করব, এটাই শুনতে চাচ্ছ তো? মেজমা, মুখে তো অনেক বড় বড় কথা বলা যায়। বড় কথা বলে কতজন সেসব কথা রাখে বলো তো আমায়? জীবনটা বক্ররেখা। জীবনের যাত্রা কখন কোন দিক দিয়ে শুরু হয় তা বলা যায়?
আমি জানি না আমাদের ভাগ্যকে কি লেখা আছে, তবে যদি তোমার ভয়ের কারণ সত্যি হয় তাহলে আমিও এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সেই কঠিন সিদ্ধান্তটা কি? পুনরায় বিয়ে? হুম। বাবা ডাক না শুনেও আমার মেজ বাবা যেমন যত্নে আগলে রেখেছে তোমায়, তোমার ব্যর্থতাকে নির্মূল করতে একটা পুষ্পকলি এনে দিয়েছে তোমার কোলে বুকে। আমি মেজ বাবার মতো এত হৃদয়বান হতে না পারলেও আমার মতো করে স্পর্শীকে আমার কাছে রেখে দিব আজীবন। মৃত্যু ব্যতীত তাকে কখনো আমার থেকে দূরে যেতে দিব না, যদিও না সে চায়। আর বাচ্চা কাচ্চার ব্যাপারটা পরে ভাবা যাবে, কারণ আমি জানি আমার ভাগ্য একটা অপ্রসন্ন হবে না। রুদ্রের বলা কথা শুনে মরিয়ম বেগম ডুকরে কেঁদে উঠলেন। তারপর রুদ্র কোনো মতে ওনাকে সামলে ডাক্তারের চেম্বারে প্রবেশ করলো। ডাক্তার মনোযোগ সহকারে রিপোর্ট নেড়ে চেড়ে দেখে জানালেন কোনো সমস্যা নেই, সবকিছু নর্মাল। তবে একবার যখন আঘাত পেয়েছে তখন এখন থেকে সাবধানে থাকতে হবে। ভারী জিনিসপত্র তোলা নামা থেকে সতর্ক হতে হবে, বিশেষ করে পিরিয়ডের সময়। বাঙালি নারীরা এ সময় শরীরের হেলাফেলা করে নিজের বিপদ নিজে ডেকে আনে। আর অবশ্যই তাকে চোখে চোখে রাখতে হবে, যেন ওই ঘটনা পুনরাবৃত্তি না হয়। একবার বেঁচে গেল মানে এই না বারবার বেঁচে যাবে। আর মোদ্দা কথায় স্পর্শী মেয়ে মানুষ, আজ অথবা কাল তাকে সন্তান জন্ম দিতে হবে। সন্তান জন্ম দেওয়ার এই জার্নিটা মোটেও সোজা কথা নয়, তখন যাতে সমস্যা না হয় এজন্য এখনই এত সতর্কতা। এসব নানান উপদেশপূর্ণ কথা বলে ডাক্তার মেডিসিন লিখে মরিয়ম বেগমকে বাইরে যেতে বললেন। ডাক্তার ওনার থেকে কিছু লুকোচ্ছে ভেবে মরিয়ম বেগমের মুখটা শুকিয়ে গেল। এই ব্যাপারটা বিজ্ঞ ডাক্তার খেয়াল করে হেসে বললেন, মিসেস মরিয়ম, আপনার মেয়ের কোনো সমস্যা নেই, ভয় পাবেন না। আসলে রুদ্র আপনার ছেলে, বর্তমানে জামাতা। শাশুড়ির সামনে অনেক কিছু বলা যায় না, আমরা ডাক্তার, লাজ লজ্জা নেই বললেই চলে। কিন্তু কিছু কথা মুখের উপর বলে দিলে আপনারা অস্বস্তিতে ভুগবেন, এই জন্য বাইরে যেতে বললাম। রুদ্র আমার চেনা জানা বলে তার জন্য এটুকু করা, নয়তো কে কার শাশুড়ি আর কে কার জামাতা এত দেখার সময় আমাদের হাতে নেই। এরপর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে বুঝতে পারেন। আর রুদ্র, তোমরা এখন স্বামী স্ত্রী, একসঙ্গে এক রুমে থাকো। তুমিও শক্ত সামর্থ্যবান যুবক, তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে নিশ্চয়ই। ডাক্তারের বলা সর্বশেষ কথা কানে পৌঁছাতেই মরিয়ম বেগম পরিমরি করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ছি ছি, মা হয়ে এসব কথা কানে শোনা যায়? বলার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে ভালো হতো। জামাইয়ের সামনে কি সব কথাবার্তা! আর ডাক্তারের লজ্জা নেই, তা যেন হাতে নাতে প্রমাণও দিয়ে দিল। ডাক্তারের সামনে রৌদ্র নিরুত্তর হয়ে বসে আছে, তার দৃষ্টি ডাক্তারের টেবিলে থাকা ট্রিন বেবিদের ছবিটার দিকে। মরিয়ম বেগমকে যেতে দেখে ডাক্তার খোলামেলা ভাবে কথা শুরু করলেন। স্পর্শীর বয়স একেবারে অল্প, তার উপরে এই বয়সে বিয়ে, যেটা মোটেও ঠিক হয়নি। যাই হোক, ফ্যামিলি ম্যাটারে কথা না এগোই। অপরিপক্ক বয়সে বিয়ে, শারীরিক সম্পর্ক, সন্তান জন্মদান কতটা ঝুঁকিপূর্ণ আপনাকে বলতে হবে না নিশ্চয়ই। তবুও ডাক্তার হিসাবে শুধু এটুকুই বলছি, আপনার ওয়াইফ এখন যেন কনসিভ না করে, এতে মা ও বাচ্চা দুজন ঝুঁকি পড়তে পারে। আপনাদের দুজনের বয়স অল্প, আবেগ বেশি, সঙ্গে ভুলের সংখ্যাটাও। তাই আবারও বলছি, আপনি নিজে সতর্ক হবেন আর খেয়াল রাখবেন আবেগের বসে ভুল যেন না হয়। রুদ্র ওনার কথায় সম্মতি দিয়ে প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে এলো। একটু দূরে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম, চেনা কারো সঙ্গে রাজ্যের গল্প জুড়ে দাঁত বের করে হাসছে। রুদ্র তার বিরক্তিকর মেজাজ নিয়ন্ত্রণে এনে সেদিকে পা বাড়ালো। আর যেতে যেতে ডাক্তারের কথাগুলো পুনরায় স্মরণ করে মনে মনে বলল, আমার বাচ্চা বউটাকে আগে পেলে পুষে বড় করি, তারপর যদি বেঁচে থাকি তখন আমার ছানাপোনার কথা ভাবা যাবে। কিন্তু না, আমি বাদে সবাই এখন থেকে আমার ছানাপোনা নিয়েই চিন্তিত। তাদের কি করে বলি ছানাপোনার আগমনের কার্যক্রম সম্পূর্ণ হতে ঢের বাকি। অতঃপর রুদ্র মনের কথা মনে চেপে মরিয়ম বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। মরিয়ম বেগম একে একে জানালেন বর্তমানে রুদ্রই ওনার একমাত্র জামাতা, হ্যান ত্যান আরো কত কি। এ কথা শুনে সামনে দণ্ডায়মান মাঝবয়সী ভদ্রমহিলা রুদ্রকে ভালো করে পরখ করলেন। মুখে তেলতেলে হাসি এঁটে এটা ওটা জিজ্ঞাসা করলেন। যত কম কথায় জবাব দেওয়া যায় রুদ্র তাই দিল। তারপর সময় দেখে যাওয়ার কথা বলতেই ভদ্রমহিলা অন্য কথা টান টানলেন। ফিরে গেলেন কবে কার বাগানের বড়ই চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলেন সেই গল্পে। মরিয়ম বেগমও ওনার কথা রেশ ধরে সেই গাল গল্পে মজে গেলেন। ধীরে ধীরে টেনে আনলেন গ্রামের কোন চাচা কবে মারা গেছে, কোন বান্ধবী কার সঙ্গে ভেগেছিল,
কে কে বাইরের দেশে সেটেল হয়েছে। পুরনো কলেজটা এখন আর নেই, সেখানে নাকি এখন ইটের ভাটা হয়েছে। কোন বান্ধবীর সঙ্গে যোগাযোগ হয় আর কোনটার সঙ্গে হয় না তার লিস্টও দিলেন। কোন বান্ধবীর স্বামী নেশাখোর আর কাঠটা লুচ্চার ঘরে লুচ্চা, কে হুজুর বিয়ে করে হুজুরিনী সেজেছে তাও বেশ গুছিয়ে গাছিয়ে উল্লেখ করলেন। নিজের বর্তমান অবস্থা সহ ছেলে মেয়েদের কথাও ইনিয়ে বিনিয়ে জাহির করতে ভুলল না। এত সব কথার ফাঁকে ফাঁকে ভদ্র মহিলা বারবার রুদ্রের মুখের দিকে তাকাচ্ছেন, তীক্ষ্ণভাবে পরখ করছে ভাবভঙ্গি।